যেই জায়গা থেকে পঞ্চপাণ্ডবরা স্বর্গের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আপনারা কি জানেন কেন বদ্রীনাথ মন্দিরে শঙ্খ বাজানো হয় না? কেনই বা দ্বিতীয় পাণ্ডব ভীমসেন সরস্বতী নদীর ওপর ভীমপুল তৈরি করেছিলেন? তবে চলুন আজ আপনাদের নিয়ে যাব মহাতীর্থ বদ্রীনাথে, সাথে ঘুরিয়ে নিয়ে আসবো মানা গ্রামে। এবার আমাদের গন্তব্য বদ্রীনাথ। উখিমঠ ভারত সেবাশ্রম সংঘ থেকে শেয়ার ট্যাক্সি করে আমরা চললাম রুদ্রপ্রয়াগ, যেখানে অলকানন্দা আর মন্দাকিনীর সঙ্গম ঘটেছে। দূরত্ব মাত্র 43 কিলোমিটার। রুদ্রপ্রয়াগ থেকে বদ্রীনাথ যাওয়ার বাস পাওয়া যায়, কিন্তু সেই যে অনেক দেরি, তাই আমরা কর্ণপ্রয়াগের বাসে উঠে পড়লাম। কর্ণপ্রয়াগ অলকানন্দা ও পিণ্ডার নদীর সঙ্গম ঘটেছে। কর্ণপ্রয়াগ নেমে আমরা দুপুর 1টায় বদ্রীনাথ যাওয়ার বাস পেলাম। দূরত্ব 123 কিলোমিটার। NH 58 ধরে আমাদের বাস চলতে লাগলো। মাঝখানে একটা বড় টানেলের মধ্যে দিয়ে আমরা চলতে লাগলাম। এই টানেল চারধাম প্রকল্পের অংশ। উত্তরাখণ্ডের চারধাম বলতে বোঝায় গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ। কিন্তু শাস্ত্র অনুসারে চারধাম হলো বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম আর পুরী। আমরা যখন বদ্রীনাথ পৌঁছালাম তখন সন্ধে 7টা। পাহাড়ের আলোগুলো যেন জোনাকির মতো জ্বলছে। বাইরে অসম্ভব ঠান্ডা। আমরা মন্দিরের কাছেই একটা হোটেল নিলাম। স্পট বুকিং করেছিলাম। রেন্ট নিয়েছিল 1500 টাকা, 4 বেডের রুম। আমরা দূর থেকে আলোকমালায় সজ্জিত বদ্রীনাথ মন্দিরের রূপ দর্শন করলাম। তারপর নারদকুণ্ডের জলে পা ডুবিয়ে দিলাম। চারিদিকে -5 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু নারদকুণ্ডের জল অসম্ভব উষ্ণ। এই কুণ্ডের জলেই বৌদ্ধরা শ্রী নারায়ণের ধ্যান মূর্তিকে বুদ্ধমূর্তি ভেবে বিসর্জন দিয়ে তিব্বতে চলে যান। পরে শঙ্করাচার্য ধ্যানযোগে জানতে পেরে নারদকুণ্ড থেকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করেন এবং যথাস্থানে স্থাপন করেন। কুণ্ডে মূর্তিটি নিক্ষেপের ফলে কিছুটা ক্ষতি হয়েছিল। এখনও মূর্তিটি সেই অবস্থাতেই আছে। আমরা কফি নিলাম, দারুণ স্বাদ। আমি আমার দর্শকদের রেকমেন্ড করব এই দোকানে চা কফির স্বাদ নিতে। সকাল 8টা নাগাদ আমরা পুজো দিতে বেরোলাম। পুজো দেওয়ার জামা কাপড় ব্যাগে নিয়ে নিলাম, কারণ নিয়ম হলো তপ্তকুণ্ডের উষ্ণ প্রস্রবণে স্নান করে তবেই বদ্রী বিশালকে দর্শন করতে হয়। আমরা একটা পুল পেরিয়ে মন্দির প্রাঙ্গণে পৌঁছালাম। মন্দিরের গা দিয়ে প্রবাহিত হচ্ছে অলকানন্দা নদী। আমার ডান দিকে হচ্ছে তপ্তকুণ্ড। দেখুন, এটা একটা হট স্প্রিং, উষ্ণ প্রস্রবণ। আর বাঁ দিকে হচ্ছে নারদকুণ্ড। এখান থেকে দিবারাত্র গরম জল উঠছে এখানকার। আর পাশে আছে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা, এর মধ্যেও উষ্ণ প্রস্রবণ আছে। আপনারা দর্শন করুন। আর এই নারদশিলা, এইটা হলো তপ্তকুণ্ড। নিয়ম অনুসারে তপ্তকুণ্ডে নামার আগে তপ্তকুণ্ডকে প্রণাম জানালাম। আমরা এখন বদ্রীনাথ ধামে তপ্তকুণ্ডে স্নান করছি। প্রচণ্ড গরম জল, এই জলে স্নান করা খুব কঠিন। তবে এই জলে স্নান করলে সমস্ত রোগ ব্যাধি দূরীভূত হয়, বদ্রীনাথের কৃপা লাভ করা যায়। জয় বদ্রী বিশাল কি যায়। শিব হলেন পরম বৈষ্ণব, তাই কেদারেশ্বর শিবের মাথায় জল ঢেলে অর্চনা করে বদ্রী বিশালের দর্শনের জন্য লাইনে দাঁড়ালাম। এখানকার লাইন কেদারনাথের মতো দীর্ঘ নয়। ঘণ্টাখানেক লাইন দিলেই শ্রীহরির দর্শন মেলে। শীতকালে ভগবান বিষ্ণু, ভগবান কুবের ও উদ্ধবকে সাথে নিয়ে 45 কিলোমিটার দূরে যোশীমঠের নরসিংহ মন্দিরে নেমে আসেন। তখন এই মন্দিরে একটি প্রদীপ জ্বালিয়ে রেখে আসা হয়। আশ্চর্যের বিষয় হলো, এই প্রদীপ 6 মাস ধরে একটানা জ্বলতে থাকে। বদ্রীনাথে প্রবল ঠান্ডাতেও কালো পাথরের বিষ্ণুমূর্তি উষ্ণ থাকে, যার ফলে প্রতিদিন শীতল চন্দনের প্রলেপ প্রয়োগ করতে হয়। বদ্রীনাথ মন্দিরে কখনো শঙ্খ বাজানো হয় না। কিংবদন্তি অনুসারে অত্যাচারী শঙ্খচূড় রাক্ষস অজেয় ছিলেন তার ঐশ্বরিক বর্ম ও তার স্ত্রীর
পতিব্রতা ধর্মের জন্য। বিষ্ণু ছলনা করে তার প্রতিরক্ষামূলক বর্ম ছিনিয়ে নেন ও তার স্ত্রীর সতীত্ব খণ্ডন করিয়ে দেন। তখন শিব ত্রিশূল দিয়ে তাকে বধ করেন। ঠিক এই সময় লক্ষ্মী দেবী বদ্রীনাথে ধ্যান করছিলেন। যাতে তার ধ্যানভঙ্গ না হয় সেই জন্য বিষ্ণু বদ্রীনাথে শঙ্খ বাদন করতে নিষেধ করেন। আরেকটি কিংবদন্তি অনুসারে যখন অগস্ত্য ঋষি কেদারনাথে অসুরদের বধ করেছিলেন তখন দুইজন অসুর বাতাপি এবং আতাপি পালিয়ে যান। আতাপি রাক্ষস মন্দাকিনী নদীতে আশ্রয় নেন আর বাতাপি শঙ্খের মধ্যে আশ্রয় নেন। বিশ্বাস এই যে শঙ্খ বাজালে বাতাপি রাক্ষস শঙ্খ থেকে বেরিয়ে আসবে। এছাড়াও একটি বৈজ্ঞানিক কারণ আছে। বৈজ্ঞানিক কারণটি হলো শঙ্খের ধ্বনি একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে এই পার্বত্য পরিবেশকে অস্থির করে তুলতে পারে, যার ফলে স্নোস্টর্ম, অ্যাভেলাঞ্চ তৈরি হয়ে যেতে পারে। বদ্রীনাথের প্রধান পুরোহিত বা রাওয়ালকে অবশ্যই কেরালার নাম্যদিরী ব্রাহ্মণ হতে হবে। বদ্রী বিশালকে দর্শন করে পুজো দিয়ে মনে পরম শান্তি পেলাম। আপনারা বদ্রীনারায়ণের ধ্বজা দর্শন করুন। ধ্বজা দর্শন আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনবে, এ আমার স্থির বিশ্বাস। এই মন্দিরের ভিতর আদি শঙ্করাচার্য, লক্ষ্মী, হনুমান ও ঘণ্টাকর্ণের মন্দির আছে। ঘণ্টাকর্ণ সম্বন্ধে বিশদে জানতে আমার 3টে সিরিজে ভিডিও বানানো আছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। মন্দির থেকে বেরিয়ে জমিয়ে লাঞ্চ সারলাম। তারপর একটা গাড়ি ভাড়া নিয়ে চললাম মানা গ্রাম। এটি ছিল ভারতবর্ষের শেষ গ্রাম। 2023 এপ্রিলে বর্ডার রোড অর্গানাইজেশন এটিকে ফার্স্ট ভিলেজ অফ ইন্ডিয়া হিসাবে ঘোষণা করে। এখন এটি ভারতের প্রথম গ্রাম। বদ্রীনাথ থেকে দূরত্ব মাত্র 4 কিলোমিটার। চারপাশের দৃশ্য আপনার হৃদয়ে তুফান তুলবেই, একথা হলপ করে বলতে পারি। গ্রামটি খুব সুন্দর। চারিদিকে লোকাল হাতে বোনা উলেন পোশাক বিক্রি হচ্ছে, কিনতে পারেন, তাহলে গ্রামবাসীদেরও কিছুটা আয় হয়। ট্যুরিস্টদের ওপরই তো গ্রামটা নির্ভরশীল। এখানে অনেক হোমস্টে আছে, অনেক বিদেশিদের দেখলাম। মানা গ্রামের অভিভাবক হলেন যক্ষ দেবতা মণিভদ্র, যিনি সম্পদের রক্ষক ও বণিকদের বিশেষভাবে সহায়তা করেন। সেই জন্য মানা গ্রামকে মণিভদ্রপুরীও বলা হয়। এই গ্রাম পূর্বে ভারত তিব্বত ট্রেড রুট হিসাবে ব্যবহৃত হতো। এই অঞ্চলের স্থানীয় ভুটিয়া সম্প্রদায়ের মানুষ ব্যবসার কেন্দ্রে ছিলেন। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর এই ট্রেড রুট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। মানা ভিলেজে আমরা দেখব ভীমপুল, সরস্বতী ধাম, কেশব প্রয়াগ, গণেশ গুফা এবং ব্যাস গুহা। চলুন দেখা যাক। নমস্কার, আমরা এসেছি বদ্রীনাথ ধাম থেকে মানা ভিলেজে। মানা ভিলেজ থেকে আমরা চলে এসেছি সরস্বতী কুণ্ডে। এই দেখুন সরস্বতী মন্দির। সরস্বতী মন্দিরে মা সরস্বতীর প্রতিমা আছে। এছাড়া বেদব্যাসের মূর্তি, গণেশজির মূর্তিও আছে। এখান দিয়ে বয়ে গেছে সরস্বতী নদী, যা ভূভারতে একমাত্র এখানেই দেখা যায়। পুরাণ অনুসারে বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন আর ভগবান গণেশ সেই মহাভারত লিখেছিলেন। গণেশ একটা শর্ত দিয়েছিলেন যে লিখতে শুরু করলে তিনি কিন্তু থামবেন না। বেদব্যাসও একটা বুদ্ধি বের করলেন। তিনি বললেন, গণেশজি, আপনি কোনো শ্লোক না বুঝে কিন্তু লিখতে পারবেন না। এইখানেই মহাভারত রচনা হয়েছিল। এদিকে সরস্বতী নদীর শব্দে গণেশের লিখতে খুব অসুবিধা হচ্ছিল। তারপর তিনি সরস্বতী নদীকে শাপ দিলেন। তারপর থেকেই সরস্বতী নদী অন্তঃসলীলা। তবে বিমূর্ত রূপে তিনি ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজে গঙ্গা যমুনার সাথে মিলিত হয়েছেন। সরস্বতী নদীর ওপরেই রয়েছে ভীম সেতু। যাজ্ঞসেনী অর্থাৎ দ্রৌপদী স্বর্গারোহণের সময় যখন সরস্বতী নদী পার হতে পারছিলেন না, তখন ভীম গদার আঘাতে এই ভীম সেতু তৈরি করেছিলেন। যেই জায়গা থেকে পঞ্চপাণ্ডবরা স্বর্গের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং পঞ্চপাণ্ডবের সঙ্গে প্রথমে সঙ্গে সঙ্গে যে গেছিলেন তিনি হলেন একটা কুকুর, আসলে ধর্মরাজ। আসুন দেখাতে থাকি। যুধিষ্ঠির। এই যে ভীমসেন, যিনি ভীমপুল তৈরি করেছিলেন, এরপরে অর্জুন, তারপরে নকুল, তারপরে দ্রৌপদী অর্থাৎ যাজ্ঞসেনী, তারপর সহদেব। এইটি সেই রাস্তা যে রাস্তা দিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।
এখান থেকে আরও কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন বসুধারা জলপ্রপাত। এই মানা গ্রামের থেকে চড়াই ভেঙে ওপরে উঠলে আমরা বেদব্যাস ব্যাস গুহার সন্ধান পাই। এই সেই ব্যাস গুহা, আপনারা দেখুন, এই সেই ব্যাস গুহা। এই ব্যাস গুহার ভেতরে প্রবেশ করে ছবি তোলার অনুমতি নেই, সেই জন্য আপনাদের গর্ভগৃহ দেখাতে পারছি না। কিন্তু এই ব্যাস গুহার মধ্যে আমরা গিয়েছিলাম। এখানে ভগবান বেদব্যাসের আবক্ষ মূর্তি রয়েছেন এবং পুরোহিত জানালেন এই মূর্তিটি দান করেছেন ম্যাড্রাসের একজন ব্যক্তি। এবং এই গুহাতেই বেদব্যাস বহু বহু শাস্ত্র রচনা করেছিলেন এবং বেদব্যাসকে বলা হয় ভারতবর্ষের আদিগুরু। এই সেই বেদব্যাসের সাধনস্থলে আমরা এসেছি। মানা ভিলেজ থেকে অনেক খাড়া এই পথ, কিন্তু আমরা পৌঁছাতে পেরেছি ব্যাস গুহাতে, এই জন্য আমরা ধন্য। আর পাশে অনাবিল হিমালয় দেখা যাচ্ছে। ওই যে পর্বতটার নাম নারায়ণ পর্বত, যে দেখছেন তুষারাবৃত পর্বত, ওই পর্বত থেকে বলা হয় নারায়ণ পর্বত। আর উল্টো দিকে যে পর্বতটি রয়েছে সেই পর্বতটির নাম হলো নর পর্বত, অর্থাৎ নর নারায়ণ পর্বত। মানা গ্রামের গ্রাম প্রধান অর্থাৎ ভারতবর্ষের প্রথম গ্রামের প্রথম নাগরিক আমাদের সঙ্গে ছবি তুললেন। এরপর ফিরে এলাম বদ্রীনারায়ণ মন্দিরে। প্রভুর হাতে পাঞ্চজন্য শঙ্খ, সুদর্শন চক্র, কৌমুদকী গদা ও লীলাপদ্ম। প্রভুকে রাজবেশে সাজানো হয় তুলসীর মালায়। প্রভুর নিত্য সেবায় 8 রকমের উপাদান ব্যবহৃত হয়। এই 8টি উপাদান অষ্টাঙ্গ যোগের প্রতীক। স্কন্দ পুরাণে আছে স্বর্গ, মর্ত্য, পাতাললোকে অনেক পবিত্র তীর্থ আছে, কিন্তু বদ্রীনাথের মতো মহাপবিত্র তীর্থ কোথাও নেই। এই তীর্থে পা রাখলেই শ্রীহরির কৃপায় ভক্ত মোক্ষ লাভ করতে পারেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সকলের মঙ্গল হোক।